বিশ্বজুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে বিভিন্ন ধরনের দূষণ, যার মধ্যে অন্যতম প্লাস্টিক দূষণ। এর ফলে সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা ও করণীয় তুলে ধরতে এবছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ধরা হয়েছে প্লাস্টিক দূষণ রোধ করি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত এবং সাবেক প্রধান বন সংরক্ষক জনাব ইশতিয়াক উদ্দিন আহমেদ। ডক্টর আইনুন নিশাত, নানা রকম দূষণে কিন্তু আমরা জর্জরিত। তার মধ্যে একটি দূষণ হচ্ছে প্লাস্টিক, যার কারণে কিন্তু আমরা নানা সমস্যায় পড়ছি। আমাদের এই প্লাস্টিক দূষণের বৈশ্বিক ও বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়াবহ? প্রথমে বৈশ্বিক কথাটা বলি। জি, প্লাস্টিক এবং পলিথিনের বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে আন্দোলন গড়ে উঠেছে এবং ইউএন জেনারেল অ্যাসেম্বলি ইতিমধ্যে অনুমোদন করেছে যে প্লাস্টিক দ্রব্য এবং পলিথিন ইত্যাদির ব্যবহারটা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বৈশ্বিক আইন তৈরি হবে। এই বৈশ্বিক আইন তৈরি প্রায় সমাপ্ত হয়ে এসছে। বাংলাদেশ এটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এখন এখানে আন্দোলনটা কিন্তু পলিথিন কিংবা প্লাস্টিকের তৈরির উপরে না, আমরা বলছি সিঙ্গেল ইউজ পলিথিন। আমরা বাজারে গিয়ে একটা জিনিস কিনলাম, মাছ কিনলাম কি তরকারি কিনলাম, একটা পলিথিন ব্যাগে ভরে দিল, ওটা হয়তো 1 কেজি 2 কেজি ওজনেই ছিঁড়ে যাচ্ছে, তখন আমরা এটা ফেলে দিলাম। এই ফেলে দেওয়ার কারণে কিন্তু বিপদটা ঘটায়। তখন সে রাস্তায় পড়ছে, রাস্তা থেকে ড্রেনে ঢুকছে, ড্রেনের মুখ বন্ধ। আমি যেহেতু জলবায়ু পরিবর্তন নিয়ে মাথা ঘামাই এবং নগরীগুলোর জলাবদ্ধতা নিয়ে কথা বলতে চেষ্টা করি, বাংলাদেশে 43টার মতো নগর ডিক্লেয়ার করা আছে। এগুলো কিন্তু মহা বিপদে আছে। বর্ষার সময় সামান্য বৃষ্টিতে এর পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাবে ওই পলিথিনের কাগজের জন্য। এখন আমেরিকা কিংবা ইউরোপ কিংবা ফ্রান্স কিংবা জার্মানি তারাও কিন্তু পলিথিন ব্যাগ ব্যবহার করে, কিন্তু সেটা হচ্ছে ভারী ম্যাটেরিয়াল। আপনি যদি বাজারে যান, আপনার জিনিসপত্র কিনে কাউন্টারে গেলেন, সে জিজ্ঞাসা করবে তোমার কি ব্যাগ লাগবে। আমি যদি বলি ব্যাগ লাগবে, সাথে সাথে 2 ইউরো মানে 200 টাকা সে চার্জ করে দিল, তখন একটা ভারী ব্যাগে নিয়ে যাব। ওই ব্যাগটা ব্যবহারের পরে ভাঁজ করে পকেটে কিংবা ব্যাগে রাখা সম্ভব। কাজে ওটা বারবার ইউজড হতে থাকে। কাজে বিষয়টা পলিথিন কিংবা প্লাস্টিকের বিরুদ্ধে না, বিষয়টা হচ্ছে কিভাবে আমরা ব্যবহার করছি। ভবিষ্যতের কথা চিন্তা করে বিশ্বের বিজ্ঞানীরা খুব উদ্বিগ্ন, কারণ এটা জলজ পরিবেশে গেলে মারাত্মক ক্ষতি হয়। পানিতে ভেসে বেড়াচ্ছে পলিথিনের টুকরাটা, ঢেউতে বিভিন্নভাবে ফেটে ফেটে যাচ্ছে, কিছুক্ষণ পরে মাছ খাবার মনে করে পেটে নিয়ে নিচ্ছে। পানির বোতলের ক্যাপটা খুব খারাপ, উপরে ভাসে, মাছ খপ করে খায়, যে কারণে সমুদ্রে বিশেষ করে উপকূল অঞ্চলে বড় মাছ পলিথিনের পেটে তার নাড়ি ভুড়ি জড়িয়ে গেছে, সে মৃত্যু হতে বাধ্য হয়েছে। কাজে সমুদ্রর জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন নিয়ন্ত্রণ করা, প্লাস্টিক বোতল নিয়ন্ত্রণ করা একেবারে বাধ্যতামূলক করার চেষ্টা হচ্ছে। প্লাস্টিকটা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, পলিথিনটা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আপত্তি নেই। আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা শহরে প্লাস্টিকের বোতলগুলো কিন্তু রিসাইকেলড হয়। আপনি কিন্তু একটা জায়গাতে প্লাস্টিকের বোতল ফেললে ঘন্টাখানেক পরে এসে পাবেন না। কে বা কারা তুলে নিয়ে গেছে, কারণ সেটাকে কেটে টুকরা টুকরা করে আবার রিসাইকেল করা হচ্ছে, সেটা থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, বিদেশিরা কিনে নিয়ে যায়। সো মূল কথা হচ্ছে প্রত্যেকটা নাগরিক যদি দায়িত্বশীলভাবে যত্রতত্র পলিথিনের ব্যাগ না ফেলে, এবং যারা প্রস্তুত করে তারা ওই ফিনফিনে পাতলা ব্যাগ যদি তৈরি না করে, রিসাইকেল যদি না করে, রিসাইকেলের গন্ডগোল আছে। আমাদের বদনা তৈরি হয়, মুরগির খামারের যে খাদ্যের ভাণ্ডটা তৈরি হয়, কিন্তু দেখবেন গোলাপি রং কিংবা কালো রং, ওই রিসাইকেল পলিথিন দিয়ে। কিন্তু যেটার সাথে খাবারের সম্পর্ক আছে, আপনি রিসাইকেল পলিথিন মানে কালো পলিথিনে খাবার যদি ডিপ ফ্রিজে রাখেন, এটা বিষে পরিণত হয়। অর্থাৎ পলিথিন এবং প্লাস্টিক এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই এর বিরুদ্ধে যে আন্দোলন, এটা থাকবে না। সুষ্ঠু ব্যবহারের ব্যাপারটা জোর দিতে হবে। জি, আবার ফিরে আসবো আপনার কাছে। ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্লাস্টিক দূষণের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর কী ধরনের প্রভাব পড়ছে? পরিবেশ দূষণের কথা বলি, জীববৈচিত্র্য বিপর্যয়ের কথা বলি, স্বাস্থ্য ঝুঁকির কথা বলি, এই সবগুলির সাথেই কিন্তু প্লাস্টিক বা পলিথিন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে।
এই প্লাস্টিক এবং পলিথিন দূষণ পরিবেশে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করছে, রোগ জীবাণু ছড়াচ্ছে। মাটিতে যখন এই প্লাস্টিকটা পড়ে তার থেকে যে রাসায়নিক বা কেমিক্যাল যেটা সৃষ্টি হচ্ছে মাটির সাথে মিশে, সেটা উদ্ভিদের ক্ষতি করছে এবং নানা ধরনের ডিজিজ ক্যারিয়ার হিসেবেও ভেক্টর হিসেবে কাজ করছে এই পলিথিন। বন্যপ্রাণীর ক্ষেত্রেও তাই, মাইক্রোপ্লাস্টিক্স যেগুলো হচ্ছে সেগুলো ফুড চেইনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের ভার্টিব্রেট ইনভার্টিব্রেট দু ধরনের প্রাণীর ক্ষেত্রেই এই প্লাস্টিকের যে প্রভাব সেটি তার যে সিস্টেম ইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে যাচ্ছে। ফুড কন্টেইনার যেটা আছে সেই কন্টেইনার থেকে সাফোকেশন হচ্ছে, ইন্টেস্টাইনাল ব্লকেজ হচ্ছে এবং বন্যপ্রাণী মারাও পড়ছে। সমুদ্রের কথা শুনলাম আমরা, সমুদ্রে আসলে আরও ভয়াবহ চিত্র এবং প্রায় বলা হয়ে থাকে 14 মিলিয়ন টন প্রতি বৎসর প্লাস্টিক বর্জ্য সমুদ্রে মিশছে এবং এটা অ্যাকোয়াটিক বা আমাদের জলজ যে সমস্ত প্রাণী আছে সেগুলোর ফুড চেইনের মধ্যে ঢুকে যাচ্ছে, স্টোমাকে পাওয়া যাচ্ছে এবং এটাও বলা হয়ে থাকে যে আজকে পানির যে স্তর উপরের দ্বীপের মতো করে প্লাস্টিক সামগ্রী জমে প্রায় বলা হয় 170 মিলিয়ন টন প্লাস্টিক জমা হয়েছে এবং আগামী 20 বছরের মধ্যে এটা 2-3 গুণ হয়ে যাবে। আমরা যদি ধরে নিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই 1950 সন থেকেই এই প্লাস্টিকের উৎপাদন শুরু হয়েছে। বিজ্ঞানীরাও বলছেন যে প্লাস্টিক পচনশীল নয়। তাহলে উৎপাদন থেকে শুরু করে আজকে যে উৎপাদন হচ্ছে সেই সব প্লাস্টিকই কিন্তু রয়ে গেছে। সমীক্ষায় দেখা গেছে আমাদের যে উৎপাদিত প্লাস্টিক বা পলিথিন হয়েছে তার 20% মতো রিসাইকেল হয়, 25% মতো পোড়ানো হয় এবং প্রায় 55% মতো এটা আবার প্রকৃতিতেই ফিরে আসছে। তো এটার ভয়াবহতা আমরা এখান থেকে অনুধাবন করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই প্লাস্টিকের কারণে সমুদ্রের পৃষ্ঠে যে ওয়েভ অ্যাকশন এবং আলট্রাভায়োলেট রের কারণে মিথেন এবং ইথিলিনের মতন মারাত্মক গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি হচ্ছে। এই গ্যাসগুলো এই পলিথিনকে ভেঙে মাইক্রো প্লাস্টিকে পরিণত করছে। এটি আরও মারাত্মক এবং এটি ফুড চেইনের মধ্যে ঢুকে যাচ্ছে, মাছের মধ্যে যাচ্ছে। মানুষ যদি সেই সমস্ত মাছ আহার হিসেবে গ্রহণ করে সেগুলি মানব দেহ তার ট্রেস পাওয়া যাচ্ছে। এটি যদি সহসা আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আমাদের পরিবেশের বিপর্যয় আরও ঘটবে। আচ্ছা, আমাদের ছোটবেলায় নিশ্চয়ই আমরা প্লাস্টিক ব্যবহার করতাম না। আমরা সব কিছুই কিন্তু ব্যবহার করতাম কাচের বোতল অথবা আপনার চটের ব্যাগ এবং ঠোঙা যেটা এই ধরনের জিনিস। তো সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি এই যে প্লাস্টিকের উপর নির্ভরশীল হয়ে গেলাম। ঢুকলো কীভাবে প্লাস্টিক এভাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে এত যে সমস্যা, এর থেকে যদি পরিত্রাণ পেতে চাই তাহলে আমরা কিভাবে এটাকে কমাতে পারি কিংবা কিভাবে আমরা আবার ওই আগের জায়গায় ফিরে যেতে পারি, সেটা কি সম্ভব এখন? আর অসম্ভব বলে কিছু নেই, কিন্তু সম্ভাবনার যে প্রান্তে আমরা পৌঁছতে চাচ্ছি সেখানে পৌঁছানোর আমাদের প্রচেষ্টা বা আমাদের পরিকল্পনা রয়েছে কিনা সেটি গুরুত্বপূর্ণ। আগে ন্যাচারালি পাওয়া যেত যে সমস্ত সামগ্রী সেগুলি ব্যবহার করেই আমরা চলেছি। এক পর্যায়ে দেখা গেল যখন উন্নয়ন শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই বিশেষ করে রেল লাইনের প্রয়োজন হলো, জাহাজ প্রস্তুত হলো, নির্মাণ সামগ্রীর প্রয়োজন হলো, রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, তখন দেখা যাচ্ছে ভয়াবহভাবে প্রাকৃতিক সম্পদ কমতে শুরু করেছে। এটি একটি কারণ ছিল যে তখন এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য কি করা যেতে পারে। আমরা কিন্তু ওই প্রাকৃতিক সম্পদটাকে রক্ষা করতে গিয়েই আরেকটি বিকল্প যেটার ব্যবস্থা করা হলো যে প্লাস্টিকের উৎপাদন, সেটির কিছু কিছু ক্ষেত্রে এর অপরিহার্যতা দেখা গেছে, যে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে। যেটি আপনি বলেছেন, আমাদের জীবন ছিল কিন্তু এই প্লাস্টিক ব্যবহার না করেই আমরা শুরু করেছিলাম। আগে আমরা বাজার সদাই করতে গেছি, সেখানে নিজে ব্যাগ ক্যারি করে নেওয়া যেত, সেটি বাঁশের তৈরি হোক অথবা কাপড়ের তৈরি হোক, সেই ধরনের ব্যাগ ব্যবহার করতাম এবং সেটি স্বচ্ছন্দেই আমরা ব্যবহার করেছি।
এবং আমিও আশাবাদী আপনার মতোই, এবং আমরা যদি এই প্রচেষ্টা গ্রহণ করি, আমার মনে হয় আমরা অবশ্যই প্লাস্টিকের পরিবর্তে আমাদের জীবনকে প্লাস্টিক ছাড়া জীবনে পরিণত করতে পারবো। আসলে আমাদের জীবনের জন্যই এটার প্রয়োজন। আমাদের জীবনকে যদি সুস্থ সুন্দর রাখতে চাই, এর বিকল্প নেই, এর বন্ধ করতেই হবে। আর প্লাস্টিক যেভাবে দিন দিন ব্যবহার বেড়ে যাচ্ছে, এবং আমার আরেকটা জিনিস মনে হয় যে জনসংখ্যাও বোধহয় একটা কারণ আমাদের ছোটবেলাতে জনসংখ্যাটা এই রকম ছিল না, সারা পৃথিবীতেও তো জনসংখ্যা বেড়েছে, তো সেইখানেও হয়তো এটার একটা কুপ্রভাব পড়েছে, এবং প্লাস্টিকটা তো খুব সহজলভ্য, সেটাও একটা কারণ বোধহয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। এবং জনসংখ্যার তো একটা স্পষ্ট বিষয় এখানে দেখা যাচ্ছে, এবং উৎপাদনটাও সেই হারেই কিন্তু বেড়ে যাচ্ছে প্লাস্টিকের উৎপাদন। তো প্রতিদিনই আমার মনে হয় 3000 টনের মতো প্লাস্টিক উৎপাদন হচ্ছে বাংলাদেশ, ব্যবহার হচ্ছে, তো এটা বোঝাই যাচ্ছে। কনজিউমারের কাছে 4টা আর এর ব্যবহার বলা হয় সাধারণত। রিফিউজ করতে শিখেছে কিনা আমরা, রিইউজ এবং রিসাইকেল এবং রিফিল। তো এটা যদি আমরা করতে শিখি, তাহলে কিন্তু প্লাস্টিকের ব্যবহার অনেকটুকুন কমানো যাবে। আমরা এখনো মনে করছি না যে প্লাস্টিক ব্যাগ ক্যারি করা বা প্লাস্টিক ব্যাগের সামগ্রী আনা অপরাধ। এটা আসলে আগে সাধারণের মনে এটা দিতে হবে। এটা যদি সামগ্রিকভাবে সবার মধ্যে প্রচারিত হয়, এবং সেটা যদি মানুষ মুখোমুখি হয়, সেটা ফেস করে, তাহলে হয়তো কিছুটা উপলব্ধি সবার মধ্যে আসবে। আবার শুনবো আপনার কথা। ডক্টর আইনুন নিশাত, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা কতটুকু? এক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা কোথায়? প্রতিবন্ধকতা হচ্ছে মানুষের ব্যবহার, মানুষের অভ্যাস। সরকারের আইন যেটা আছে সেটা কিন্তু সব পলিথিন বন্ধ না, ফিনফিনে পাতলা যেটা, আর রিসাইকেল করা যেটা। রিসাইকেল পলিথিন কিন্তু ডেঞ্জারাস স্বাস্থ্যের জন্য। কেন আমি এখনই বলছি, আমি যদি বারবার ব্যবহার করতে পারি এই রকম ওজনের পলিথিন ব্যাগ আমি কিনি, অন্যথায় আমি বাজারে গেলাম 1 কেজি বেগুন কিনলাম, ওই 1 কেজি বেগুনের জন্য 10 টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে হবে, তখন আমার অটোমেটিক্যালি অভ্যাস হবে ব্যাগটা বাসার থেকে নিয়ে আসা। তাহলে প্রথমে সরকারকে বন্ধ করতে হবে ওই ফিনফিনে পাতলা ব্যাগগুলো। পলিথিনের বিরুদ্ধে বলছি না, কিন্তু এটা রিসাইক্লিং বারবার ব্যবহারের কথা বলছি। দ্বিতীয় জিনিস, রিসাইক্লিং করতে পলিথিনের বোতল, প্লাস্টিকের বোতল এগুলো কিনে যখন আবার রিসাইকেল ম্যাটেরিয়াল তৈরি করছে, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ। এই যে আমি বলছি যে আমরা একটা প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছি, প্রথম নতুন পলিথিন, তারপরে আমরা ওটাতে বারবার পানি ভরি, এতে করে ওই প্লাস্টিকের বোতল থেকে মাইক্রো বিডস বের হয়, খুব ছোট ছোট অতি সূক্ষ্ম, খালি চোখে দেখা যায় না। এটাই ক্ষতিকর। আর মানুষের অভ্যাসটা বড়, এটাকে আইন করে তো কন্ট্রোল করা সম্ভব না। কিন্তু যে কোনো নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাতে পলিথিন যে বিপর্যয় সৃষ্টি করে, তার একটা উদাহরণ হয়তো আমরা দেখতে পাবো। আষাঢ় শ্রাবণ আসছে, যদি আমার 50-60 মিলিমিটার বৃষ্টি হয়, তাহলে ঢাকা শহরের 30-40-50 ভাগ পানির তলায় ডুবে যাবে। এবং দেখা যাবে যে ড্রেনগুলো আছে, ড্রেন আছে কিন্তু ড্রেনের মুখগুলো বন্ধ, পানি নামছে না, খুলছে না। এখন এগুলো নিয়মিত পরিষ্কার রাখা দরকার। মিউনিসিপ্যালিটি ভালো কাজ করে, শুকনোর সময় তারা ময়লাটা তোলে, ওই ময়লার দিকে খেয়াল করলে দেখা যাবে 20 ভাগ 25 ভাগই হচ্ছে কিন্তু পলিথিন। এটাকে রিসাইক্লিংয়ের জন্য অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে। আপনি যদি ইউরোপের কোনো শহরে যান, আমেরিকার কোনো শহরে যান, রাস্তার মোড়ে কতগুলো ময়লা ফেলার কন্টেনার দেখবেন। একটা কন্টেনারে লেখা আছে পেপার, দ্বিতীয়টাতে গ্লাস, তৃতীয়টাতে প্লাস্টিক, চতুর্থটাতে বাড়ির বাকি পদার্থ, বাকি জিনিস, বিশেষ করে কিচেন ওয়েস্ট, অর্গানিক ম্যাটার। কাজেই মিউনিসিপ্যালিটি যখন এই ময়লাগুলো কালেক্ট করে, এটা তো মানুষই সেগ্রেগেট করে দিয়েছে। আমাদের এখানে মিউনিসিপ্যালিটি একসময় ময়লা ফেলার বিন দিল, কে বা কারা ভেঙে নিয়ে গেল। দোষটা হচ্ছে আমাদের। পলিথিন দায়ী, কিন্তু পলিথিন সঠিকভাবে ব্যবহার না করার জন্য আমরা দায়ী। আমার ধান খেতে যদি পলিথিন চলে যায়, লাঙ্গলের সাথে এটা মাটির নিচে চলে গেল, তাহলে উপরের সাথে নিচের কানেকশনটা বন্ধ হয়ে গেল। সবচেয়ে ক্ষতির কথা যেটা আমি বলছিলাম, যেটা আমরা কেউ বুঝি না, সেটা হচ্ছে মাইক্রো বিডস। পলিথিন, প্লাস্টিক বায়োডিগ্রেডেবল না, এটা ডিগ্রেড করতে হয়তো 100 বছর 200 বছর লাগবে, কিন্তু
বাইরে পড়ার সাথে সাথে এটা কিন্তু কিছুটা ক্ষয় হতে থাকে, তখন অতি সূক্ষ্ম, খালি চোখে দেখা যায় না, এই ধরনের বিটস বের হয়, দানা। সেটা আমার নিঃশ্বাসের সাথে প্রবেশ করছে, খাবার পানির সাথে প্রবেশ করছে। একটা গবেষণার রেজাল্ট দেখছিলাম যে আমাদের দেশে বোতলে করে যে খাবার পানি বিক্রি করা হয় তার পানির মধ্যেও প্রচুর মাইক্রোবিড আছে, নদীর পানির মধ্যেও মাইক্রোবিড আছে। অর্থাৎ জনস্বাস্থ্য রক্ষার জন্যে, নাগরিকের সুযোগ সুবিধা রক্ষা করার জন্যে এর ব্যবহারটা নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণ মানে সিঙ্গেল ইউজ পলিথিন বন্ধ করতে হবে। বন্ধ করার উপায় হচ্ছে দোকানদারদেরকে বাধ্য করতে হবে, ব্যবহারকারীকে দাম দিয়ে ওটা কিনতে হবে। আমাদের মধ্যে একটা প্রবণতা দেখি যে প্লাস্টিকের বোতলের পানি, এবং এটা কিন্তু একেবারে অনুষ্ঠান বলি, নিজেদের বাড়িতে বলি, অফিসেও, সব জায়গায় এই প্লাস্টিকের বোতলের পানির যে প্রচলন, এইটার যে ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্যে, এইটার ব্যাপারে কি আমরা সচেতনতা বাড়াতে পারি না? এটাকে কিভাবে করলে ভালো হয়? এটা চমৎকার প্রস্তাব। বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়, সেক্রেটারিয়েটে এখন কিন্তু প্লাস্টিকের বোতলে পানি দেয়া হয় না। প্রত্যেকটা মিটিংয়ে হয় খাবার পানির কাচের গ্লাস এবং কাচের জগে পানি থাকে, ঢেলে আমি পানি খাচ্ছি। পরিবেশ মন্ত্রণালয় তথা আমাদের সচিবালয়ের সকল মন্ত্রণালয় যদি এটা করতে পারে, তাহলে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, সব ব্যবসায়ী প্রতিষ্ঠান, সব জায়গায় কেন করা যাবে না? নিশ্চয়ই করা যাবে। কিন্তু এটাকে মানুষের যে আরাম করার অভ্যাস, আরাম প্রিয়তা, এটার সাথে যুদ্ধ করতে হবে। আসলে মানে এত সহজ হয়ে গেছে সবকিছু, প্লাস্টিকের ব্যবহার এই কারণেই কিন্তু দিন দিন বেড়ে গেছে। এই জায়গাটাই আসলে আমরা যতটুকু পারি সচেতন যদি করতে পারি আমাদের সাধারণ নাগরিকদের, এবং সেই চেষ্টাটাই করা দরকার। এবং যেটা আপনি বললেন যে সরকারিভাবে এবং বেসরকারিভাবে দুভাবেই এটা করতে হবে। আবার শুনবো আপনার কথা। ইসিয়াকুদ্দিন আহমেদ, বিভিন্ন বনভূমি সহ অন্যান্য পর্যটন এলাকায় প্লাস্টিক দূষণ রোধে কি করা উচিত? আমরা সমুদ্রের কথা শুনলাম, কৃষি জমির কথা শুনলাম, বনেও প্লাস্টিক দূষণ বেড়েছে। আমি বলবো না সরাসরি পর্যটকরা নিয়ে যাচ্ছেন, কিন্তু পর্যটনের জায়গাগুলোতে হচ্ছে, এটা সঠিক। সামান্য কিছু পর্যটকরা যারা এই পর্যটন ব্যবস্থা করেন তাদের অগোচরে হয়তো কিছুটা নেয়ার চেষ্টা করে বা সেটা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেগুলি বিভিন্নভাবে পানি, যেগুলো বন এলাকার বাইরে থেকে বিভিন্নভাবে এসে সেটা বনের ফরেস্ট ফ্লোরে পড়ছে। মাটিতে যখন এটা পড়ছে, মাটির যে এইরেশন, মাটির মধ্যে তো বাতাস রয়েছে এবং সেটি খুবই প্রয়োজন উদ্ভিদের শেকড়ের জন্য। এখানেই কিন্তু এই প্লাস্টিকের কারণে সেটা ব্লক হচ্ছে, যার জন্য গাছের বৃদ্ধি ব্যাহত হবে। এবং এই প্লাস্টিক দূষণের এখানের অন্যতম কারণ হচ্ছে এই সিঙ্গেল ইউজ অথবা ওয়ান টাইম প্লাস্টিক। অতএব আমার মনে হয় শুরুতেই প্রথমে বাধা দেওয়া দরকার যে এই ধরনের প্লাস্টিক নেওয়া যাবে না, এবং পরবর্তীতে এগুলোর ব্যবস্থাপনাটা যদি করা সম্ভব হয় তাহলে হয়তো বনের প্লাস্টিকটা রোধ করা সম্ভব হবে। না, আমাদের দেশে আসলে রেসপন্সিবল ট্যুরিজম, ইকো ট্যুরিজম, এই জিনিসগুলো কিন্তু সেভাবে জোর দিয়ে ইন্ট্রোডিউস করা হচ্ছে না এবং সচেতনও করা হচ্ছে না এই ব্যাপারে সেভাবে। আমার নিজে যেটা ফিলিংস আর কি, আমি যখন বিভিন্ন জায়গায় যাই তখন মনে হয় যেন যারা বেড়াতে যাচ্ছে ওই জায়গায় তারা যেন মনে হয় যেন একবারই যাবে, আর কোনোদিন যাবে না ওখানে, যেভাবে নানা জিনিস ফেলে আসে ওখানে। আমরা এখনো চিন্তাই করতে পারি না যে আমি তো ব্যবহার করছি, অন্যরাও তো ব্যবহার করবে, তা সেটা আমি কেন এইভাবে কলুষিত করব। এবং আরেকটা জিনিস খুব অবাক লাগে, ইজারা দেওয়া হয় এইসব জায়গা, তো যাদের ইজারা দেওয়া হয় তারা কতটুকু এই সম্বন্ধে পৌঁছে, সেটাও কিন্তু একটা বিশাল কোশ্চেন। কিন্তু এবং সময়ও এসছে আমার মনে হয়, এই কারণে অনেক তো সময় পার হয়ে গেছে। আমরা এর স্বাস্থ্য ঝুঁকির কথা শুনছি, দেখছিও। প্লাস্টিক কন্টেনার দিয়ে আমরা খাদ্য সামগ্রী ফ্রিজ করছি, রেফ্রিজারেটরে রাখছি, আমরা চা পান করছি প্লাস্টিকের গ্লাসে। এই সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতাটুকু নেই। আপনি আরেকটা গুরুত্বপূর্ণ বলেছেন, সচেতনতাটা কোত্থেকে শুরু হবে। আপনি হতাশার কথা বলেছেন, তবে শুরু তো আমাদের করতে হবে। আমাদের প্রজন্মের পরে পরবর্তী প্রজন্ম, তারপরে প্রজন্ম তো আসবে, অতএব তাদেরকে তো বাঁচতে হবে এই পৃথিবীতে।
তো এগুলোর থেকে তো আমাদের একটা উত্তরণ প্রয়োজন। ততএব আমাদের সকলকে সামগ্রিকভাবে এবং একত্রিত হয়ে এর গুরুত্ব এবং এর যে ক্ষতির দিকটুকুন এটা যদি আমরা সকলকে বোঝাতে না পারি তাহলে কিন্তু আমাদের এই বিপর্যয় আরও ঘনীভূত হবে। আবার শুনবো আপনার কথা। ডক্টর আইনুন নিশাত, প্লাস্টিক দূষণ রোধে বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা কি যথেষ্ট মনে করেন? আমি 3টা পয়েন্ট বলছি। প্রথম কথা হচ্ছে, সরকার কি করেছে জানি না, কিন্তু চ্যানেল আই কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। কেমন? আমি যখন আগে আপনার অনুষ্ঠানে এসেছি তখন ওখানে একটা মগ থাকতো যেটাতে চা আসতো, আজকে আসবে কিনা বুঝতে পারছি না। দ্বিতীয় হচ্ছে, এখানে পানি আছে এই পোর্সেলিনের কাপে, এখানে কিন্তু আগে একটা হাফ লিটারের পানি থাকতো। সো এই যে পরিবর্তনটা, এটাই তো পজিটিভ সাইন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমাদের বদভ্যাস। আপনি গাড়িতে যাচ্ছেন, দেখবেন যে সামনের গাড়িটা হঠাৎ করে কাঁচ নামালো, একটা প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে আবার কাঁচটা বন্ধ করে দিলেন। অর্থাৎ উনি যে জানেন না তা তো না, কিন্তু এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে এবং সেখানে আমি মনে করি তাদের ছোটবেলা থেকে সচেতন করা। তৃতীয় জিনিস হচ্ছে আমাদের এই অভ্যাসটা, আমরা যদি কোনো একটা শপিং সেন্টারে যাই, সকালবেলা ওদের দোকান যখন খোলে 9টা 10টা, যখনই শাটারটা খুলে ভিতরের সব ময়লা বাইরে ফেলে। তার মধ্যে প্রধান হচ্ছে ভিতরে যা জিনিস বিক্রি করছে তার প্যাকেজিং ম্যাটেরিয়াল। টুথপেস্ট বিক্রি করছে 25টা কি 50টা টুথপেস্ট একটা পলিথিনের বড় কন্টেনারের মধ্যে থাকছে, সেটা ছিঁড়ে ওগুলো বের করে এটা বাইরে ফেলে দেয়। এইখানে আইনের প্রয়োগের প্রয়োজন। দোকানের বাইরে ময়লা পাওয়া গেলে তোমাকে পেনাল্টি দেওয়া হবে, যেটা সিঙ্গাপুর করে। সেখানেও যেমন ময়লা ফেলার একটা বিন প্রয়োজন, সেই বিন থেকে নিয়মিত ময়লাটা কালেক্ট করা প্রয়োজন, সেটাকে সেগ্রিগেট করা প্রয়োজন, প্লাস্টিকগুলোকে রিসাইক্লিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। অর্থাৎ সামগ্রিকভাবে অনেক কাজ করতে হবে। সো আমাদের অভ্যাস বদলাতে হবে, আর তার সাথে ক্যাম্পেইন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সব ধর্মের অংশ, ইমানের অংশ। তো এই কথা আমরা কেন জানি না? আমরা জানি কি করতে হবে, সরকার জানে কি করতে হবে, কর্মকর্তারা জানে কি করতে হবে। আমরা কিন্তু জানি না, সেই কারণে ভুল করছি, এই দলের লোক না, আমরা জ্ঞান পাপী। অর্থাৎ আমাদের জাতীয় ক্যারেক্টারিস্টিক্স, অভ্যাস বদলাতে হবে। কেউ যদি কৈফিয়ত দেয় যে ময়লা ফেলার জায়গাটা কোথায়, আমাদের এখনো হয়তো পর্যাপ্ত নেই, আসেন সেটার ব্যবস্থা করি। স্কুল থেকে যদি প্রোগ্রাম করা হয় যে স্কুলটা এই জায়গার ময়লা তারা পরিষ্কার করবে। কক্সবাজারের বিচ দেখেছি প্রচণ্ড ময়লা ছিল, ইদানিং দেখি কে বা কারা ওটা পরিষ্কার করে রাখছে, আর্টিফিশিয়ালি পরিষ্কার করতে হচ্ছে। আমার ধারণা এক সময় কেউ ময়লাটা ফেলবে না, সেটা আমাদের অভ্যাসে পরিণত হবে। কাজেই ফিনফিনে সিঙ্গেল ইউজ পলিথিন উৎপাদন বন্ধ করতে হবে। মাল্টিপল ইউজ করা যায় এরকম পলিথিনের ব্যাগ তৈরি করতে হবে, আর যত্রতত্র ফেলার অভ্যাস পরিহার করতে হবে। ধন্যবাদ। ইশতিয়াকুদ্দিন আহমেদ, প্লাস্টিক দূষণ মোকাবিলায় কি করা প্রয়োজন বলে মনে করেন? সামগ্রিকভাবে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা এটি কিন্তু অত্যন্ত নাজুক। আমাদের শহরেই বিশেষ করে এই ব্যবস্থাপনা নেই বললেই চলে। এটির বৈজ্ঞানিক উপায়ে এটির ব্যবস্থাপনা করতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই। বিভিন্নভাবে, যেমন কয়েকটা উদাহরণ এসছে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, শুরু করতে হবে এই সমস্ত জায়গা থেকে। আইনের প্রয়োগ কিন্তু পাশাপাশি গুরুত্বপূর্ণ। এরপরে যেটা রয়েছে সেটি হচ্ছে উৎপাদনকারী যারা রয়েছেন, যারা ইম্পোর্ট করছেন এবং ব্যবহারকারী, সকলের সমন্বয়ে আমাদের উদ্যোগ নিতে হবে। সেটি সচেতনতার উদ্যোগ হোক এবং আইনি উদ্যোগ হোক, এটি করতে হবে। আরেকটি হচ্ছে বিকল্প। কিছু কিছু বিষয়ে আমার মনে হয় বিকল্প তৈরি করা যেতে পারে। আমাদের বিশেষ করে পাট রয়েছে, অনেকে গবেষণাও করছেন, চেষ্টা করছেন এই পাট থেকে ওই জাতীয় কিছু ডিগ্রেডেবল, যেটা পচনশীল কোনো ব্যাগ জাতীয় কিছু ব্যবহার করা যায় কিনা, বের করা যায় কিনা, এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং ইন্ডিকেটর সেট করা উচিত। প্লাস্টিক দূষণের ফলে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সেই সাথে সাথে একটা মনিটরিংয়ের ব্যবস্থা। ধন্যবাদ। ডক্টর আইনুন নিশাত, আমাদের প্লাস্টিক দূষণ তো আছেই, সবকিছু মিলিয়ে বিশ্ব পরিবেশ দিবসে শেষ কথাটা কি বলবেন আপনি আজকে? ধন্যবাদ। এটাতে সিরিয়াস পাবলিক ক্যাম্পেইন করতে হবে। কিছু কিছু জায়গায় এই বর্জ্যগুলো কালেক্ট করার ব্যবস্থা করতে হবে, কিছু কিছু জায়গায় অভ্যাসের পরিবর্তন করতে হবে,
আর ছোটবেলাতে আপনি দেখবেন একেবারে বাচ্চা ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে যারা যায় তারা কিন্তু অনেক সচেতন। ওই বাচ্চাটাই যখন বড় হয় তখন তার সচেতনতা থাকে না। অর্থাৎ সমাজের ভিতরে যদি একটা প্রতিরোধ গড়ে ওঠে, সরকারের ভিতরে আছে। বাংলাদেশ তো সিঙ্গেল ইউজ পলিথিন ব্যান করার বোধহয় অন্যতম প্রধান দেশ। সো আমরা আইন করি, নিয়ম তৈরি করি, কিন্তু এটা মানি না। পলিথিন শুধু বাংলাদেশের সমস্যা না, এটা পৃথিবীর প্রত্যেকটা দেশের সমস্যা, যেটার কারণে এই মুহূর্তে ইউএনের অধীনে একটা আন্তর্জাতিক আইন তৈরি হচ্ছে এবং এটা একটা ট্রিটি লেভেলে হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ আইন হচ্ছে এবং এটা পিউনিটিভ হবে। যদি যে দেশ বলবে আমরা এটা মেনে চলবো, তারপরে যদি তার দেশের নাগরিক না মানে, তাহলে কিন্তু পেনাল্টি হবে। আর আপনি অন্য পলিউশনের কথা যদি বলেন, তাহলে যেমন বায়ু দূষণ, তাতে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশ। এর বহু জিনিস আমরা খুব সহজেই কন্ট্রোল করতে পারি। নির্মাণ সামগ্রী কি করে রাখবো সেটা যদি কন্ট্রোল করি, তাহলে কিন্তু অনেকখানি দূষণটা বন্ধ হয়ে আসে। ইটের ভাটা তৈরির ব্যাপার তো আছেই, তার থেকে বড় কথা হচ্ছে গাড়ির কালো ধোঁয়া। পুরনো গাড়ি সে ঠিক মতো বার্ন করছে না বলেই কিন্তু সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। শুনতে পাচ্ছি সরকার 20 বছর 25 বছরের পুরনো গাড়ি বন্ধ করবে। বন্ধ করবে বললে তো হবে না, এটা জোর করে বন্ধ করতে হবে, যাতে বায়ু দূষণের মান বাংলাদেশে উন্নত হয়, বিশ্বে যাতে আমরা লজ্জা না পাই। সো আমি মনে করি কি করতে হবে জানি, কে করবে তা জানি, কিভাবে করতে হবে তা জানি, কিন্তু করবেটাকে, এইখানেই আমাদের যত গোলমাল। অনেক ধন্যবাদ। অনেক কিছু জানা গেল, অনেক আলোচনা করলাম আমরা অনেক কিছু এই বিশ্ব পরিবেশ দিবসে। আপনারা কষ্ট করে এসছেন এই আমাদের চ্যানেলের স্টুডিওতে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ দুজনকেই। শুধু দর্শক, বিশ্বব্যাপী পরিবেশগত হুমকিগুলোর মধ্যে প্লাস্টিক দূষণ মারাত্মক আকার ধারণ করছে। বাংলাদেশেও এই দূষণ বেড়েই চলেছে। এই সমস্যা থেকে বাঁচতে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্লাস্টিক দূষণ রোধ করলে একদিকে যেমন পরিবেশ ভালো থাকবে, অন্যদিকে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষা পাব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।